ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৩,৯০০। এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। মনিরুজ্জামান বাবু জানাচ্ছেন বিস্তারিত। গাজা জুড়ে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। আশ্রয় শিবির থেকে হাসপাতাল, কোনো কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলার হাত থেকে। উপকূলীয় আল মাওয়াসি এলাকায় ত্রাণ শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ২ জন শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এটি একটি মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ রাফা শহরের একটি অস্থায়ী আশ্রয়ে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন অনেক সাধারণ মানুষ। এদিকে গাজায় প্রতিদিন বাড়ছে ক্ষুধার্ত মানুষের হাহাকার। এই পরিস্থিতিতে গত ১৬ নভেম্বর ফিলিস্তিনিদের জন্য খাদ্য বহনকারী প্রায় ১০০টি ট্রাক সহিংসভাবে লুট করা হয়েছিল। ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা UNRWA জানিয়েছে, খাদ্য পরিবহনকারী ১০৯টি ট্রাকের মধ্যে ৯৮টিতে লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় কয়েকজন পরিবহনকারী আহত হন। এমন ঘটনা দক্ষিণ ও মধ্য গাজায় সাহায্য প্রবেশের চ্যালেঞ্জ তীব্র করে তুলেছে। গাজায় গুরুতর খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভরশীল গাজার ২ মিলিয়নেরও বেশি মানুষের জীবন আজ বিপন্ন। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রে দেওয়া প্রস্তাবে কিছু মন্তব্য সহ সম্মতি দিয়েছে লেবানন ও হিজবুল্লাহ। যদিও লেবাননের যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটি লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মনিরুজ্জামান বাবু, ৭১। রাশিয়াকে সহায়তা করায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার বলছে, রাশিয়ার কাছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তরের প্রতিক্রিয়া হিসেবে ইরানের জাতীয় বিমান সংস্থা ও শিপিং ক্যারিয়ারের উপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, বর্তমানে দেশটিতে ইরান এয়ার ও ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্সের সম্পদ জব্দ করা হয়েছে। যুক্তরাজ্যে ও দেশটি থেকে ইরানি এই এয়ারলাইন্সের বাণিজ্যিক পরিষেবাগুলোকেও সীমিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পরিবহনের অভিযোগে রাশিয়ার পণ্যবাহী জাহাজ পোর্ট অলিয়া ২ এর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগেও ইউক্রেন যুদ্ধের সময় একই ধরনের অভিযোগ এনে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। মণিপুরে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫,০০০-এর বেশি আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লিতে আসীন ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মণিপুরে যে আধা সামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে ২,০০০ জন ভারতের কেন্দ্রীয় পুলিশের এলিট শাখা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সদস্য, বাকিরা সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের। গেল ১.৫ বছরেরও বেশি সময় ধরে মণিপুরে চলছে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষ। আগামী ২৪ নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এদিন জনগণের অধিকার রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।
কারাবন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে আগামী 24 নভেম্বর পুরো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন। বলেছেন, শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেফতার করেছে। এছাড়া সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিচ্ছেন তিনি। তবে ইমরান খান 24 নভেম্বর শেষ ডাক দেওয়ার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই ধারা অনুযায়ী একসঙ্গে 4 জনের বেশি মানুষকে জড়ো হতে দেয়া হবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার তাকে এই পদে নিয়োগ দেন দিশানায়কে। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে সামাজিক নৃতত্ত্বে ডক্টরেট করা হরিণী শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় সামলাবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন প্রবীণ আইন প্রণেতা বিজেপির হেরাত। মঙ্গলবার দেশটির আইন প্রণেতা পার্লামেন্টের স্পিকার নির্বাচন করেন। গেল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পার্লামেন্টে 225 আসনের মধ্যে 159টি পেয়েছে অনুরার ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোট, যা দেশটির ইতিহাসে কোনো দলের জন্য সর্বোচ্চ বড় জয়। এবার যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করবে, এই পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছিলেন তিনি। এছাড়া সোমবারের আরেকটি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, সেটি হলো সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এ নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এছাড়া এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করা। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে পরিবহন মন্ত্রী পদে দেশটির সাবেক কংগ্রেস সদস্য শন ডাফিকে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ট্রাম্পের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। পরিবহন মন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়ার পর শন ডাফির বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন। ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় নিতে যাচ্ছে ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান সরকার। আর এর প্রেক্ষিতে এক বিবৃতিতে ট্রাম্প প্রতিনিধি পরিষদে আর্থিক দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করার জন্য শন ডাফির প্রশংসা করেন। শন ডাফির একসময় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন। ফক্স নিউজ ছাড়াও তিনি অন্য টিভি চ্যানেলও উপস্থাপনা করেছেন। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অবশেষে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই এই অনুমতি পেতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু মেয়াদের শেষ সময়ে এসে কেন এই অনুমতি দিলেন বাইডেন, তার বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইউক্রেন 1 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ান সামরিক লক্ষ্যবস্তুতে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করছে, যা সাধারণত ATACMS নামে পরিচিত। তারা মূলত ক্রিমিয়ান উপদ্বীপে রুশ বিমান ঘাঁটি এবং জাপোরিঝিয়া অঞ্চলে সামরিক অবস্থানে হামলার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেয়নি। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি এখন পর্যন্ত ইউক্রেনকে দেয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম, যা 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এখন ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বড় কারণ হতে পারে উত্তর কোরিয়া। সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তের কুরস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে। এসব সেনা যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে। ওই অঞ্চলটি গত আগস্ট থেকে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অনেকটাই সুবিধা দিতে পারে। তারা সম্ভবত প্রথমে কুরস্ক অঞ্চলের চারপাশে আক্রমণ করতে পারবে এটা দিয়ে। ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন রুশ ও উত্তর কোরীয় সৈন্যরা কুরস্ক থেকে ইউক্রেনীয়দের তাড়িয়ে দিতে বড় ধরনের পাল্টা আক্রমণ চালাবে। সেই হামলার কার্যকারিতা কমানোর জন্য সামরিক ঘাঁটি, অবকাঠামো এবং গোলাবারুদের গুদামসহ রাশিয়ান অবস্থানগুলিকে লক্ষ্য করে ATACMS হামলা চালাতে পারে ইউক্রেন। ভ্লাদিমির পুতিন রাশিয়াকে আঘাত করার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন মস্কো এটিকে ইউক্রেন যুদ্ধের ন্যাটো দেশগুলির সরাসরি অংশগ্রহণ হিসেবে দেখবে। কড়া প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলেছে বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে সংঘাতের আগুনে ঘি ঢেলেছে। ক্রেমলিন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডের গভীরে ছোড়া হলে মস্কো একে ইউক্রেনের হামলা নয়, বরং সরাসরি যুক্তরাষ্ট্র থেকে হামলা বলে গণ্য করবে। তবে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর এমন নীতি অপরিবর্তিত রাখবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। যদিও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মিত্র এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনের নীতি পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। এদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল বলে গণ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে। পুতিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন ইউক্রেন যদি এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তবে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সমতুল্য হবে। আজ মঙ্গলবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের ১০০০তম দিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু হয়েছিল। রাশিয়া নতুন করে ইউক্রেনের হামলা জোরদার করেছে রাশিয়া। এর আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার হামলায় ৮ জন নিহত হয়। এছাড়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যায় আরও ১১ জন। ওডেসা অঞ্চলের গভর্নর জানিয়েছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ আরও ১৮ জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ হতাহত হয়। সামরিক প্রশাসন বলছে অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এদিকে উদ্ধারকারীরা এবং প্রয়োজনীয় পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। ৪০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ভারতের রাজধানী দিল্লি ও এর সংলগ্ন এলাকাগুলোতে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে শহরটির বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান সূচক AQI ৫০০ ছাড়িয়ে গেছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ এবং অতি ভয়ানক বিপর্যয় বলে অভিহিত করা হয়েছে। সকালে দিল্লির আনন্দ বিহার, অশোক বিহার, ধ্যানচাঁদ স্টেডিয়াম এবং জাহাঙ্গীরপুরীতে AQI ৫০০ ছাড়িয়েছে। দ্বারকায় সর্বনিম্ন AQI ছিল ৪৮০, যা এখনও অতি ভয়ানক বলে বিবেচিত। দূষণের কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লির ট্রেন ও বিমান ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। ৯টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে ২২টি ট্রেন। এদিকে বায়ু দূষণে এরপরেই রয়েছে পাকিস্তানের শহর লাহোর। এ শহরের বাতাসের মানসূচক আজ ৩৯৫। ফিলিপাইনে সুপার টাইফুন মান-ইর প্রভাবে ভূমিধসে ৮ জন নিহত হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে উত্তরাঞ্চলীয় নুয়েভা একিজা প্রদেশের শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হানে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, যতটা আশঙ্কা করা হয়েছিল এই ঘূর্ণিঝড় ততটা আগ্রাসী হয়নি। টাইফুন আঘাত হানার আগেই লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। মাছ ধরার নৌকা থেকে শুরু করে বড় ট্যাঙ্কার সহ সব ধরনের নৌযানকে বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার স্থানীয় সময় রাতে শক্তিশালী টাইফুনটি কাটান্ডুয়ানেসের দ্বীপে আছড়ে পড়ে।
চীনের উত্তর পশ্চিমের জিনজিয়াং প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে 14 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময় বেলা 3:30টার দিকে কাশগড়ের 8 নম্বর মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নগর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষার্থীরা ডরমেটরি থেকে পাঠদানের একটি ভবনে যাওয়ার সময় এক শিক্ষার্থী একটি দরজার সামনে পড়ে যায়। এরপরই পদদলনের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া 11 জন সামান্য আহত হয়েছে। এদিকে এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।